শহরের কোলাহল, সিগন্যালের ভিড় আর চারিদিকে ছুটে চলা জীবনের মাঝেই কখন যেন আমাদের মনটা হাঁপিয়ে ওঠে। এই ব্যস্ততার থেকে খানিকটা পালাতে আজ আমি আপনাদের স্টোরি টেলার সন্দীপন দাস নিয়ে চলেছি এক শান্ত, ধুলোমাখা, ইতিহাসের ছোঁয়ায় মোড়া গাঁয়ের পথে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে একটা নিঃশব্দ দুপুর, একটা ফেলে আসা যুগের ছায়া আর এক টুকরো ভালোবাসা, যেটা লুকিয়ে আছে আমোদপুর হেরিটেজ হোমস্টের প্রতিটি ইঁটে, প্রতিটি উঠোনে। চলুন আমার সঙ্গেই পা ফেলি সেই পুরনো জমিদার বাড়ির দরজার দিকে, যেখানে সময়টা যেন একটু ধীরে চলে আর মনটা যেন বলে, এই তো খুঁজছিলাম তোকে। জুনের গরমে রোদের গন্ধ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমোদপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 8:35 হাওড়া মেমারি গ্যালোপিং লোকাল ধরে পৌঁছে গেলাম মেমারি স্টেশনে। গরমটা একটু সহনীয় লাগছে, কারণ গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করে শুরু হলো আমার গন্তব্যে যাওয়ার যাত্রা। পৌঁছতে লাগলো মিনিট 15। এইবারের আমার সোলো ট্রিপের গন্তব্য বর্ধমান জেলার এক শান্ত, ইতিহাসে ভরপুর গ্রাম আমোদপুর। আমোদপুর শুধু একটা গ্রামের নাম নয়, এটা একটি অনুভূতির নাম। এখানে এলে যেন সময়টা একটু থেমে যায়। আছে বহু পুরনো টেরাকোটার মন্দির, ছোট ছোট পুকুর, গ্রামের মেঠো পথ আর গাছপালায় ভরা সবুজ শান্তির চাদর। আর এই গ্রামেই আছে আমোদপুর হেরিটেজ হোমস্টে, যাকে বলা হয় বৈঠকখানা আমোদপুর। একটা পুরনো জমিদার বাড়ি, যেটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে অতিথিদের জন্য। কিন্তু এখানকার সৌন্দর্য শুধু স্থাপত্যে নয়, বরং সেই আতিথেয়তায়, সেই শুদ্ধতায়, যা আজকালকার হোটেলগুলোতে খুঁজে পাওয়া যায় না। চলুন আজ আমার সঙ্গে এই ট্রিপে হাঁটুন, যেখানে শহরের দুঃশ্বাস নেই, আছে শুধু রোদ, মাটি আর সময়ের কাছে ফিরে যাওয়ার এক সুযোগ। আমোদপুরে এসে শুধুই প্রকৃতির শান্তি নয়, এখানে ইতিহাসও যেন প্রতিটা দালানে, প্রতিটা মাটির গন্ধে লুকিয়ে আছে। এই গ্রামেই বহু পুরনো চৌধুরী পরিবার, যারা সম্ভবত 17 শতকের আশেপাশে এখানে বসতি গড়েছিলেন, আজ গোটা পরিবার পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়লেও এই বাড়ির বন্ধন কিন্তু এখনো টুটে যায়নি। চৌধুরী পরিবারের প্রাচীন বাসভবনটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামনেই 4টে পুরনো টেরাকোটার মন্দির, আর পাশে ছড়িয়ে আছে আম গাছের বাগান আর একটা বড় পুকুর। পুকুর আর বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে দোলমঞ্চ, যেখানে প্রতি বছর দোলযাত্রার দিনে রাধা মাধবকে এনে পুজো করা হয় তাদের 18 শতকের আবাসস্থল থেকে। একটা নিঃশব্দ অথচ জীবন্ত ইতিহাস যেন চারপাশে মিশে আছে। 2টি করে মোট 4টি টেরাকোটার মন্দির, তুলনামূলকভাবে রঙে ঢাকা পড়েছে অনেকটা সৌন্দর্য। তবুও এখনো দেখা যায় ফুলের নকশা, জীবজন্তুর মোটিভ আর সেই চিরচেনা বাংলার গ্রামীণ জীবনের টুকরো চিত্র। একটা মন্দির পুনর্গঠন যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। কারিগরের অভাব, খরচের সীমা, সবই এক একটা চ্যালেঞ্জ। তবু এইটুকু যা রয়ে গেছে তাও এক অমূল্য ধন। গ্রীষ্মের দুপুরে গ্রামের পথ ধরে হাঁটা বেশ কষ্টকর হলেও চৌধুরী বাড়িতে ঢুকতেই যেন শরীরের সাথে সাথে মনও কিছুটা হালকা হয়ে এলো। বাড়ির ভিতরের দালান, উচ্চ ছাদ আর পুরু দেওয়ালের কারণে যেন কয়েক ডিগ্রি ঠান্ডা। একটা সরু সিঁড়ি উঠে চলে যায় প্রথম ও দ্বিতীয় তলার ঘরগুলোর দিকে, যেখানে আমি রাত্রি কাটাবো। উচ্চ ছাদ, কড়িবর্গা, বড় বড় জানালা আর দরজাগুলো যেন সময়ের গল্প বলে। জানালার পাল্লাগুলো এমনভাবে বসানো যেন প্রাকৃতিক আলো আর হাওয়াই যথেষ্ট।
কিছু জানালা খুললে সামনের পুকুর দেখা যায়, আর কিছু জানালার বাইরে সবুজে ঢাকা ছায়া। খাট, ড্রেসার, সাইড টেবিল সব মিলিয়ে যেন একটা পুরনো যুগের ছবির মধ্যে নিজেকে আবিষ্কার করলাম। এই সফরটা আমার একান্ত নিজের সোলো ট্রিপ বলে হয়তো বেশি অনুভব করছি সব কিছু, কিন্তু আমোদপুরে এসে আমার মনে হচ্ছে এই ইতিহাস, এই পরিবেশ এগুলো আসলে আমাদের সবার, শুধু চাই একটু সময় নিয়ে ফিরে তাকানো। এসি সহ ডাবল বেডেড ঘর আছে, যার ভাড়া মাত্র ৩,৭০০ টাকা। গ্রাউন্ড ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে ৬,০০০ টাকার ঘরও পাওয়া যায়, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ঘরটি রয়েছে ফার্স্ট ফ্লোরে, যেটাকে বলা হয় ফ্যামিলি রুম। এই ঘরটির ভাড়া ৭,০০০ টাকা, তবে তার সুবিধাও সব থেকে বেশি। চলুন ঘরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর একটা কথা, প্রত্যেকটি ঘরের সঙ্গেই পাওয়া যায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা এখানকার ঘরোয়া আতিথেয়তার একটা বড় দিক। এই হোমস্টের পিছনের মানুষ শিলাদিত্য চৌধুরী। তার একটাই ইচ্ছে ছিল, এই বাড়িটিকে সাজানো হোক ঠিক তেমনভাবেই যেমনটা একটা পুরনো বাঙালি পারিবারিক বাড়ি হতো একসময়। যখন তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তখন তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন, তিনি চান এই বাড়িটি আর তার চারপাশের পরিবেশ বয়স্ক মানুষদের ফিরিয়ে নিয়ে যাক তাদের হারিয়ে যাওয়া দিনে। আর নতুন প্রজন্ম, তারা যেন ছুঁয়ে দেখতে পারে সেই সব গল্প যা তারা শুনেছে ছোটবেলায় ঠাকুমা দাদুর মুখে। এবার একটু ফ্রেশ হয়ে নেওয়ার পালা। বাথরুমে গিয়েই দেখলাম অতিথিদের জন্য সব কিছুই প্রস্তুত। সাবান, শ্যাম্পু, এমনকি টুথপেস্টও দেওয়া হয়েছে যত্ন করে। স্নান সেরে বেরোতেই লাল মাটির মেঝেতে ভিজে পায়ের ছাপ। একটা মুহূর্তের জন্য থেমে গেলাম। এই লাল মাটি, এই পায়ের ছাপ আমাকে ফিরিয়ে নিয়ে গেল এক নস্টালজিয়ায়। নিজেকে একটু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমার আজকের প্রথম গন্তব্যে, হোমস্টের একেবারে পাশেই অবস্থিত আনন্দময়ী মন্দিরে। এই মন্দিরটি চৌধুরী পরিবারেরই উদ্যোগে নির্মিত হয়েছে। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে হাওয়ায় ভেসে আসা ধূপের গন্ধ আর মন্দিরের ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে মনে হচ্ছিল এই সফরের শুরুটা ঠিক এখান থেকেই হওয়া উচিত ছিল। এরপর গেলাম নাট মন্দিরে, যা আমোদপুরের প্রধান পুজো বাড়ি হিসেবে পরিচিত। নাট মন্দিরটি অবস্থিত বৈঠকখানা আমোদপুরের ঠিক পাশেই। এখানেই চৌধুরী পরিবারের দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। যদিও চৌধুরী পরিবার এখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে,
তবুও উৎসবের সময় তারা সবাই চেষ্টা করেন এই পূর্বপুরুষদের বাড়িতে ফিরে আসার। দুর্গাপুজোর পরে প্রতিমার কাঠামো পুকুর থেকে তুলে আনা হয় নাট মন্দিরে, আর রথযাত্রার দিনে রথের চাকায় লেগে থাকা মাটি আনা হয়, যা দিয়ে শুরু হয় আবারও দুর্গাপুজোর উৎসব। হোমস্টে থেকে 2 মিনিট হাঁটলেই চৌধুরীদের রথ দেখা যায়। তারপর ডেকে নিল বাড়ির ডাইনিং হল। দুপুরের খাওয়ার পরিবেশন শুরু হলো ধীরে ধীরে। চালচিত্রে যেন একটা পূর্ণতা ছিল। সাদা ভাত, সাদামাটা ডাল, ঝুরি আলু ভাজা আর আলু পটলের নিরামিষ তরকারি। তারপর এলো রসনার শ্রেষ্ঠ মুহূর্ত, কাতলা মাছের ঝোল, আর শেষ পাতে এক বাটি মিষ্টি দই। খেতে খেতেই যেন মন ফিরে গেল বহুদিন আগের কোনো দুপুরে। যেমন করে মা রান্না করত, তেমনই একটা গন্ধ, তেমনই এক আত্মিক স্বাদ। মনে হচ্ছিল যদি আরেকবার মায়ের হাতের রান্নার খাওয়ার সুযোগ পেতাম। যাই হোক, মন ভরে খাওয়া হয়ে গেল। শরীরটাও একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই সামান্য বিশ্রাম দরকার। তবে বিকেলে আবার বেরোবো আমোদপুরের গ্রামের অলিগলি, ইতিহাস আর নিস্তব্ধতাকে একটু ছুঁয়ে দেখার আশায়। একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম এই ফাঁকে বলেই নি। আসবার সময় মানে মেমারি স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত আমি একটা টোটো নিয়েছিলাম। চালক ভাড়া নিলেন 120 টাকা। আমিও প্রথমবার এসেছি, তাই কিছু না ভেবেই দিয়ে দিলাম। কিন্তু ফেরার সময় একই পথের জন্য অন্য একজন টোটো চালক হোমস্টে থেকেই ঠিক করে দেওয়া ভাড়া চাইল মাত্র 50 টাকা। তখনই বুঝে গেলাম আমার মুখ দেখেই প্রথম চালক একটু সুযোগ নিয়েছিল। হয়তো আমার ক্যামেরা, ব্যাগ আর শহুরে চেহারাটাই বলে দিয়েছিল এই লোকটা ট্যুরিস্ট, একটু বেশি নিলেও কিছু বলবে না। এই হচ্ছে লক্ষ্মীদি। লক্ষ্মীদি, এখানকার ব্যাপারে একটু বলে দিন। এখানে আমরা বহুদিন ধরে আছি। আপনার বহুদিন ধরে? বহু কাল ধরে এসে কাজ করছি। আমাদের শ্বশুর শাশুড়ি সবাই। দুর্গাপুজো কত বছরের? দুর্গাপুজোর ব্যাপারটা আমি ওই বাসে একটু বলতে পারবো। আচ্ছা, দুর্গাপুজো এই হচ্ছে বাসুদা। হ্যাঁ, দুর্গাপুজো বহুত দিনের, মানে জমিদার আমলকার দুর্গাপুজো। আচ্ছা আচ্ছা, জমিদার আমল যখন শুরু হয়েছিল তখন থেকে দুর্গাপুজো বাবা মানে জমিদারকে। হ্যাঁ, এখানে রাজ উৎসব তো হয়। রাজ উৎসব হয়, দোল উৎসব, রথ, কালী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, দাদাদের সবই পুজো হয় এখানে। আচ্ছা আচ্ছা। ওই দিকের যে বাড়িটা দেখলাম ওটাতে শিলাদিত্য বাবু থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওটা শিলাদিত্য বাবু ওটা। হ্যাঁ, আর এমনি এখানেও এসে থাকে দাদা ওপরে। আচ্ছা আচ্ছা। আর পুজোটা তো হয় ওই দুর্গা বাড়িতে দেখলাম, পুরনো বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আপনার হচ্ছে যে ধানের লক্ষ্মী পাতা আছে 12 মাসে। হ্যাঁ, লক্ষ্মী পুজো হয়। আর এমনি হচ্ছে যে প্রতিমা হিসেবে দুর্গা, কালী, কার্তিক, সরস্বতী আর রাস হয়, ওইখানেই রাস হয়। রাস উৎসবটা ওই সময় তো বিশাল ভিড় হয়। হ্যাঁ, 3 দিন ধরে রাস। রাধা মাধব ওখান থেকে আসেন, এসে ওইখানে মন্দিরে হয়, হরিনাম সংকীর্তন, মেলা বসে এখানে প্রচুর। ও মেলাও বসে? হ্যাঁ, মেলা বসে প্রচুর। আচ্ছা। হ্যাঁ, এখানে এসে আমাদেরও খুব আনন্দ। এখানে হচ্ছে যে আমাদের এখানে গ্রামের সবজির বাজার হয় প্রত্যেকদিন সকালে। আচ্ছা। এই হাট এখানে রাস উপলক্ষে এখানে বসে। আচ্ছা। রাস উপলক্ষে এটা হচ্ছে যে প্রথাগত হয়ে আসছে একবার আপনার মানে সেই জমিদার আমল থেকে। আর যে জায়গাটায় হাট হয় প্রতিদিন, বাজার, সবজি বাজার, সেটা দাদাদেরই জায়গা। আচ্ছা। ওই হিসেবে এখানে হচ্ছে যে এবং এই জায়গাটা তো পুরোটাই চৌধুরী। হ্যাঁ, চৌধুরী বংশের পুরোটাই। হ্যাঁ, চৌধুরী বংশে। আর এই বাড়িটা হচ্ছে যে 387 বছর বয়স। স্যার, 387 বছর বয়স। বাপ রে বাপ। খুব ওয়েল মেইনটেইন। হ্যাঁ, মেইনটেইন মানে সাংঘাতিক। একটুখানি কিছু হলেই সঙ্গে সঙ্গে মিস্ত্রি লাগিয়ে সেখানটা ভালো করে একদম রিপেয়ার করে রং করে একদম নতুনের যেরকম সেরকম। এবং বাথরুম থেকে শুরু করে সব সব। হ্যাঁ, এরা লক্ষ্মী বৌদি আর শ্রীকান্ত বলে আছে, আজকে নেই, আজকে আসবে সন্ধ্যেবেলায়। তো ওনারা হচ্ছে যে মানে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে পরিষ্কার করে। কোনো জায়গায় একটা ঝুল পাতা পরিষ্কার করা যেটা সব মানে আচ্ছা কন্টিনিউ একদম পরিষ্কার। মানে কোনো জায়গায় দাদা যদি হপ করে চলে আসে, হতেই পারে না জানিয়ে চলে এসে থাকে এখানে নোংরা ওখানে ওই জন্য সব মানে সব
ওটাকে। আর আপনি কত বছর আছেন এখানে? আমি এখানে দেখুন, আমি দাদাদের সঙ্গে ছোট্টবেলা থেকে যুক্ত। ও একদম আচ্ছা। দাদার সঙ্গে, দাদার পরে আমি দাদাদের কলকাতাতে বাড়িতেও থাকতাম। দাদার দোকানে একটা ফ্যাক্টরি ছিল, ওখানে বেশ কিছুদিন থাকতাম। দাদা যখন কলেজে পড়তো, দাদার সঙ্গে আমার খুবই আন্তরিকতা আছে। মানে শিলাদিত্য বাবু? হ্যাঁ, একসাথে হচ্ছে যে বন্ধুদের বাড়িতে নিয়ে যেত আমাকে। সব বন্ধুরা এখনো খোঁজ খবর পড়ে যে বাসু কেমন আছে। আর এখানে হচ্ছে যে দিয়ে দাদা, আমার মামা হচ্ছে এই বংশের হচ্ছে যে টোটালটা দেখতে আসলো। আচ্ছা। মামাকে ছোট্টবেলা থেকে নিয়ে গিয়েছিল। আমার মামার মা বাবা মরে যাওয়ার পরে থেকে আমার মা আর মামা ছিল 2 ভাই বোন। আমার মামাকে বাবুরা নিয়ে চলে গিয়েছিল দাদার জ্যাঠারা ওখান থেকে মানুষ টানুষ করে যখন বড় হলো, বলো তুই গ্রামের সম্পত্তি দেখ, তোর বিয়ে থা দিয়েছে। ওনারাই মেয়ে দেখে বিয়ে থা দিয়ে এখানে মানে এই দাদা আমার মামা টোটালটা দেখতো। সেই সূত্রে ছোট্টবেলা থেকে আমি মামার বাড়িতে যেহেতু থাকি আমি যুক্ত ছিলাম। দিয়ে মাঝখানে আমি একটু ছিলাম না, আমি হচ্ছে এখানে পেপার মিল আছে, পেপার মিলে কাজ করতাম। এমনি দাদাদের সঙ্গে কথাবার্তা সব ছিল। দিয়ে হচ্ছে যে আমি এখানে 2018 সাল থেকে এখানে, সেই করোনার আগে থেকে এখানে বন্ধ হয়ে গেল যে সময়, সেই সময় আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল করোনাতে। আর দিয়ে হচ্ছে যে এখানে ঢুকে গেছে দাদা, এখানে কাজ করছে। খুব সুন্দর। দাদাদের সঙ্গে এমনি ছোট্টবেলা থেকে আনছে আমাদের। আর এখানে কি বলতো জেনারেশন, মানে আমার মামা করেছে, আমি করছি, ওনাদের শাশুড়ি করতো, উনি করছেন, এইরকম আর মানে পরম্পরা চলছে। হ্যাঁ, পরম্পরা চলছে এরকম। বিকেল 4:30 নাগাদ হোমস্টের গেটের সামনে এসে হাজির হলো টোটো। সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন হোমস্টের কেয়ারটেকার বাসুদেব বাবু। বুঝলাম শুধু টোটো চালক নয়, এই ভদ্রলোক যেন চালকের পাশাপাশি এক প্রকার গাইডও বটে। প্রথমেই সে আমাকে নিয়ে গেল নিঃশঙ্ক আশ্রমে, একটি শান্ত নিরিবিলি স্থান, যার এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, যার বয়স 1000 বছর বলে দাবি করেন স্থানীয়রা। এই আশ্রমেই আছে নরহরি বাবার সমাধি। স্থানীয় কাহিনীতে বলা হয় তিনি এই গাছের নিচে একটি গুহার ভিতরে ধ্যান করতেন, যে গুহার প্রহরী ছিল 2 রাজবাঘ। বটগাছটি যেন ইতিহাসের নীরব সাক্ষী। তার ছায়ার তলায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে যেন সময় থেমে গেছে। কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতির নিঃশব্দ গল্প বলা। এগিয়ে চলেছি গ্রামের কাঁচা পথ ধরে। চারপাশে শুধু কৃষি জমি, মাছের পুকুর আর দূরে নরম বিকেলের আলো। এই পথই আমাকে নিয়ে চলেছে নর্মদেশ্বর আশ্রমের দিকে। এই আশ্রমের কেন্দ্রবিন্দু আরেকটি বিশাল বটগাছ, যা নিয়ে স্থানীয়দের বিশ্বাস তার বয়সও 1000 বছরের বেশি। বয়স নিয়ে বিতর্ক থাকলেও গাছটির ঝুলন্ত অজস্র শিকড় আর গায়ে জমে থাকা শ্যাওলা সব মিলিয়ে সত্যিই যেন সময়ের ছাপ স্পষ্ট। এই গাছের গোড়াতেই প্রতিষ্ঠিত নর্মদেশ্বর শিবলিঙ্গ, একটি বিশেষ শিবলিঙ্গ যা লোকমুখে প্রচারিত নরহরি বাবা নর্মদা নদী থেকে এই শিবলিঙ্গ পেয়েছিলেন এবং এখানে এসে তা স্থাপন করে তিনি ধ্যান করেছিলেন। আজও সেই শিবলিঙ্গ নিত্য পূজিত হন। নর্মদেশ্বর আশ্রমের শান্তি আর বিশ্বাসকে বিদায় জানিয়ে এবার চললাম আমোদপুর গ্রাম অঞ্চলের একেবারে গহীনে, যেখানে ছড়িয়ে আছে একের পর এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। তাদের মধ্যেই সবচেয়ে চোখে পড়ে বাগবাড়ি। এই বাড়িটি কোনো এক মুখার্জি পরিবারের ছিল, তবে কে ছিলেন তারা, কি করতেন, তা আজ আর কেউ মনে রাখতে পারেননি। সময়, স্মৃতি আর দখলদারির মিশেলে আজ বাড়িটির অনেকটাই বিলুপ্ত প্রায়। এরপর আমোদপুরে ঘুরতে লাগলাম গ্রামের ছোট্ট ছোট্ট কালীবাড়িগুলোতে। সবার প্রথমেই চোখে পড়ল ছোট কালীবাড়ি, তারপর গেলাম সেজ কালীবাড়ি, তারপরে গেলাম মেজো কালীবাড়ি, আর শেষে বড় কালীবাড়ি। এই 4টি মন্দিরেই কালী পুজো অনুষ্ঠিত হয় প্রতিবার। রথের দিন মায়ের কাঠামোতে মাটি পড়ে। আমোদপুরের এই কালী মন্দিরগুলো একেবারেই সাধারণ, চূড়াহীন সমতল ছাদ, কোনো অলঙ্করণ নেই বাইরের দেওয়ালে। তবুও এখানকার কালী পুজো এই গ্রামের সবচেয়ে বড় উৎসব। এরপর গেলাম চৌধুরী পরিবারের রাধা মাধব মন্দিরে, তাদের পারিবারিক দেবতার আবাস। 1739 সালে নির্মিত এই অপূর্ব আটচালা মন্দিরটি 3 খিলানের গঠনশৈলীতে দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে।
আজ অবশ্য মন্দিরের মূল সৌন্দর্য অনেকটাই ঢাকা পড়ে গেছে, তবুও স্তম্ভ ও ভিত্তির প্যানেলগুলিতে এখনও স্পষ্ট বেঁচে আছে টেরাকোটার সেই সূক্ষ্ম নিপুণ কারুকাজ। ইনি হচ্ছেন রাধা মাধবজি, ইনি চৌধুরী বাড়িরই প্রতিষ্ঠিত। তো ইনি এই রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, উনি হচ্ছেন আনন্দিরাম সেন শর্মা। তো আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি হয়ে গেল উনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করে, সেই থেকেই পূজা অর্চনা চলে আসছে। এবার বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয় রাধা মাধবের, বৈশাখ মাস থেকে শুরু করে একদম আপ টু দোল পূর্ণিমা পর্যন্ত বিভিন্ন রকম বিভিন্ন উৎসব হয়। আর ইনি তো আমাদের গ্রামের মানে আমাদের এই এলাকারই এক খুব জনপ্রিয় আর কি একজন, যেমন আনন্দময়ী মা আছেন ওখানে, ইনিও তেমনি রাধা মাধবজি। ওই ব্যাপার। আর নিত্য সেবা যেমন হয়, পুজো আরতি ভোগ এইসব। আপনি নিত্য পূজা করেন? আমি নিত্য পুজো করি। আপনার নাম? আমার নাম পলাশ ব্যানার্জি। আচ্ছা। রথের দিন রথের চাকার তলা থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়েই শারদীয়া দুর্গাপুজোর সূচনা হয় এবং রাধা মাধবের যে মূর্তি আছে, যে বিগ্রহ, তাকে দুর্গা দালানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আবার পুজো করা হয় এবং সেই পুজো হয়ে যাওয়ার পর সেই বিগ্রহকে রথে চড়ানো হয়। তো বেশ কিছুটা রথে পথ প্রদক্ষিণ করে এবং তারপরে সেই বিগ্রহ আবার মন্দিরে ফিরে যায়। তো এই হচ্ছে মানে রথ এবং শারদীয়া দুর্গা পুজো, এই যে সুন্দর সব কিছু কানেকশানটা এখানে খুব সুন্দর করে ঠাকুরমশাই বুঝিয়ে দিলেন। আর খুব সামনেই মানে পরের সপ্তাহেই ঠাকুরমশাই বললেন স্নানযাত্রা, এবং তারপরেই তো রথ, 27শে জুন বোধহয় রথ এবছর। তো চলেই এলো এবং দুর্গাপুজো চলে এলো, আর 100 দিনের মতো মনে হয় বাকি মহালয়া। তাই এখানে এসে সেই যে কানেকশানটা, সব কিছুর তৈরির সূচনার যে কানেকশানটা, সেইটা খুব সুন্দর উপভোগ করতে পারলাম। আমি সামনের যে আদিবাসী গ্রাম, সাঁওতাল গ্রাম, ওখানে একটু হেঁটে এলাম। খুব একটা বেশি ওখানে ভিডিও তোলার ইচ্ছে হলো না, কারণ একটা পার্সোনাল স্পেস তো ওনাদের আছে, সেটাকে সম্মান করা উচিত। কিন্তু ওখানে একটা মজার ঘটনা ঘটলো। আমি ফোন নিয়ে হেঁটে বেড়াচ্ছি এদিক ওদিক, দেখছি যদি চারিপাশের দৃশ্য কিছু তোলা যায়। সেই সময় হঠাৎ দেখি 2-3টে বাচ্চা একদম কুচো, তারা হঠাৎ করে দেখি একে ওকে বলছে, ওই দেখ ওই দেখ ওই দেখ আইফোন 16। আমি বেশ অবাক হলাম, মানে সেটা শহুরে বাচ্চা হোক কি গ্রামের বাচ্চা, আলটিমেটলি একটা জিনিস শিওর, যে বাচ্চারা টেকনোলজিক্যালি সাংঘাতিক এগিয়ে গেছে। মানে ওইটুকুনি বাচ্চা এবং গ্রামে, এত প্রত্যন্ত গ্রামে, সে বলছে ওই দেখ ওই দেখ ওই দেখ আইফোন 16। মানে এটা মানে আমার বেশ মজাই লাগলো ব্যাপারটা এই মুহূর্তে। রাধা মাধব বিগ্রহের আরতি দেখলাম, তারপরে খুব সুন্দর সান্ধ্যকালীন ভোগ যেটা রাধা মাধবকে দেওয়া হয়েছিল, সেই ভোগ পাওয়ার সৌভাগ্য হলো। লুচি আর তার সাথে একটি সুন্দর মিষ্টান্ন, দারুণ লাগলো, দারুণ। আর চারিপাশটা বুঝতেই পাচ্ছেন কীরকম, মানে অদ্ভুত একটা সুন্দর একটা মায়াবী পরিবেশ, এটাই বলতে পারি। আর কিছু ঠিক মানে ভোকাবুলারি অত স্ট্রং নয়, যেরকম জায়গাটা আর কি। অদ্ভুত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, অসাধারণ। এখানে আপনি চাইলে আগেভাগে জানিয়ে নিজের পছন্দের যে কোনো ঘরোয়া খাবারের অর্ডার করতে পারেন। তবে মনে রাখতে হবে, এই বাড়ির প্রতিটি রান্নার উপাদানই আসে গ্রামের মাঠঘাট, বাগান আর চাষের জমি থেকে। একদম খাঁটি অর্গানিক খাবার।
এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষি কাজে জানো না, মনে রে কৃষি কাজে জানো না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম গেছে না। মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম গেছে না। মনে রে কৃষি কাজে জানো না, মনে রে কৃষি কাজে জানো না। এখন রাত 9:30 বাজে। বাসুদেববাবু আর লক্ষ্মীদি ওনারা ডিনারটা আমাকে ঘরেই দিয়ে গেলেন। ঘরে মানে এটা তো বেডরুম, আর এটা হচ্ছে যে বসার এরিয়াটা, তো সেখানেই ডিনারটা ওনারা দিয়ে গেলেন। কারণ আবার নিচেই গরমে যাব, এখন ঘরে এসি চলছে, তো ওনারাও বললেন যে এখানেই আপনি আপনার সময় মতো খেয়ে নিতে পারবেন। আর তার সাথে আরেকটা জিনিস ওনারা দিয়েছেন, যেটা দারুণ ব্যাপার, যেটার ব্যাপারে আমি শুনেও ছিলাম, আর গরমকালে আসলেই সেটা একমাত্র পাওয়া সম্ভব। সেটার ভিডিও আমি দেখিয়েছি, গাছ ভরে আছে সেই জিনিসটায়, তো সেই জিনিসটাও আমি পেয়েছি রাত্রিরের ডেজার্ট হিসেবে, সেটাও দেখাচ্ছি। রাতে খেলাম কচি পাঁঠার ঝোল, গরম গরম রুটি আর চৌধুরী বাড়ির গাছের পাকা আম, যেটা একেবারেই কমপ্লিমেন্টারি। আপনি যত খুশি আম খেতে পারেন, লক্ষ্মীদি হাসি মুখে কাটবেন আর নিজ হাতে এনে দিয়ে যাবেন আপনাদের কাছে। এই আপ্যায়নেই যেন লুকিয়ে আছে আমোদপুরের আত্মা, এক টুকরো আপন ভোলা শৈশব আর এক মুঠো আদরের স্বাদ। রাত গড়িয়ে গেছে 10টা, এবার চোখ বন্ধ করার পালা। সারাদিন জুড়ে ইতিহাসের ধুলো আর গ্রামের স্নিগ্ধতায় সময় যেন কেমন করে হেঁটে গেছে চুপি চুপি। সোলো ট্রিপ আজও আমার কাছে একটুও একঘেয়ে মনে হয়নি, বরং এই একাকিত্বতেই যেন মিলেমিশে গেছে একটা অদ্ভুত রকমের ভালো লাগা। সকাল 7:30টার সময় আমার গুড মর্নিং হয়ে গেছে। এবার স্নান টান করে আমি একদম রেডি। না এক্ষুনি বেরিয়ে যাচ্ছি না, এখনো দেরি আছে বেরোতে। তার আগে ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। কিন্তু এর মাঝে একটা কাজ করলাম। এরকম একটা জায়গায় এসে, এরকম একটা হেরিটেজ প্রপার্টিতে থাকছি, আর একটা কাজ করবো না তা কি হয়? সেটা হচ্ছে একটু সিনেম্যাটিক শ্যুট। নিজেকেই মডেল বানিয়ে একটু সিনেম্যাটিক শ্যুট করলাম। এবার অবভিয়াসলি এটা আমার সোলো ট্রিপ, তো সেক্ষেত্রে তো নিজেকেই মডেল বানাতে হবে। তো আমি নিজেকে মডেল বানিয়ে কিছু সিনেম্যাটিক শ্যুট করলাম। বলবেন কেমন লাগলো। এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পালা।
মেনুতে ছিল লুচি, সাদা আলুর তরকারি, রসগোল্লা আর চৌধুরী বাড়ির সেই সুস্বাদু আম। 24 ঘন্টা ইতিহাসের ছায়ায় নিজের সাথে একান্ত কিছু সময় গ্রামের মাটির ঘ্রাণের মিশে কাটিয়ে এবার ফেরবার পালা। বিদায় জানালাম বাসুদেব বাবু, শ্রীকান্ত বাবু, সাথী আর লক্ষ্মীদিকে। তাদের স্নেহ আর আপ্যায়ন যেন পুঁথির পাতায় লেখা থাকবে চিরকাল। এগিয়ে চললাম মেমরি স্টেশনের দিকে। 11:10 হাওড়াগামী গ্যালোপিং লোকাল ধরেই চেনা শহরের দিকে ফেরা। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।